মন জানালাটা বন্ধ করেই মিমকে ডেকে নিয়ে নিচে চলে গেল। সারাদিন যতই হাসি খুশি থাকুক না কেন, রাত হলেই সব মনে পড়বে। যতই ভুলতে চায় ততই সামনে আসে সব। রাত হলেই অতীতটা তাকে ঘিরে ধরে, তবুও সবার সামনেই শক্ত মনে হয়ে থাকে মন, যেন সব ভুলে গিয়েছে অতি তাড়াতাড়ি। অন্তত আর কারো সামনে না হোক, এই মানুষগুলোর সামনে সব ভুলে থাকতে হবে মনের, কারণ এদের কাছে যে মন ভীষণভাবে ঋণী। আদ্রাফ মাথা ধরেই দুলু দুলু পায়ে হেঁটে অফিসে প্রবেশ করলো। ম্যানেজার দেখেই ধরার জন্য এগিয়ে আসলো। আদ্রাফ হাত দিয়ে ইশারায় বলল, ও ঠিক আছে। আদ্রাফ ক্যাবিনে প্রবেশ করার সময় মনের কাজের জায়গাটা চোখে পড়ে। মনের জায়গায় এখন অন্য কেউ বসা। ওই জায়গায় বসে কতবারই মনকে কাজ করতে দেখেছে। মজার ব্যাপার হলো, একটা সময় মন নিজেই আদ্রাফকে লুকিয়ে দেখতো। আদ্রাফ তাকালেই চোখ সরিয়ে নিত। সেই সময়টা আর এখনের মধ্যে বিস্তর তফাৎ। সেই চঞ্চল স্নিগ্ধ মুখ এখন হঠাৎ শুধু চোখের সামনেই ভাসে। বাস্তবে এখন আর দৃশ্যমান হয় না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আদ্রাফের। মন চলে যাওয়ার আগে এতটা খারাপ কখনোই লাগেনি আদ্রাফের, যতটা আজ এখন লাগছে। আদ্রাফ ক্যাবিনে প্রবেশ করে চেয়ারে মাথা ধরে বসে পড়ল। সবকিছুই এখন স্বাভাবিক, শুধু স্বাভাবিক নয় আদ্রাফ। সবাই সবকিছু ভুলে গেলেও আদ্রাফ ভোলেনি। এই 2 মাস অফিস শেষে রাত পর্যন্ত ঢাকার কম বেশি সব জায়গাতেই গিয়েছে আদ্রাফ, হয়তো ভুলে হলেও মনকে একটু দেখবে এই আশায়। কিন্তু কোনো জায়গায় মনের দেখা পেল না। ঢাকার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোরও আনাচে কানাচে খুঁজে চলেছিল আদ্রাফ মনকে। প্রতি জায়গায় গিয়ে মনের ছবি দেখছিল, কিন্তু কেউই মনের খবর নিতে পারেনি। কোথায় হারিয়ে গেল মেয়েটা? এক মুহূর্তের জন্য মনে হলো সবকিছু ছেড়ে ছুড়ে মনের কাছে চলে যেতে। চোখ বন্ধ করলেই মনের মুখ ভেসে ওঠে। সারা দিন রাত এখন শুধু বিষণ্ণতা লাগে। হতাশারা ঘিরে ধরেছে আদ্রাফকে। সবকিছুই এখন বিষাদ লাগে, প্রচন্ড বিষাদ। স্যার আসতে পারি? এক কর্মচারীরই দরজা নক করেই বলে উঠল। আদ্রাফ চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করেই ছিল। কর্মচারীর ডাকে চোখ খুলতেই হাতের ইশারায় ডাকলো। স্যার আপনার নামে একটি চিঠি এসেছে। চিঠি? আমার নামে অফিসে কে চিঠি দেবে? সামনাসামনি তো বলতে পারে। প্রেরক কে? স্যার, প্রেরকের নাম ঠিকানা কিছুই উল্লেখ নেই, শুধু আপনার নামটা আর অফিসের অ্যাড্রেসটাই দেওয়া। আচ্ছা, টেবিলের উপর রেখে যাও। ছেলেটি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চিঠি আদ্রাফের সামনে রেখে বেরিয়ে গেল। আদ্রাফ চিঠিটা হাতে তুলে নিল। নীল মলাটের একটা খাম। কে দেবে এমন চিঠি? নিজের নাম ঠিকানা না দিয়ে আদ্রাফ চিঠিটা খুলে পড়তেই শুরু করলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ফারহান আদ্রাফ স্যার? আশা করি ভালোই আছেন। কিছু কথা বলার জন্যই আপনাকে আজকে চিঠিটা লেখা। হয়তোবা চিঠি খোলার আগে চেনেননি, কিন্তু এই 2 লাইন পড়েই চিনে ফেলেছেন চিঠিদাতা কেউ হতে পারে। আচ্ছা, তবুও পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মন। আপনার অফিসে 1 মাস চাকরি করেছিলাম, মনে আছে আপনার? হয়তোবা মনে পড়েছে। জানেন, আমার আপনজন বলতে কেউ ছিল না এই পৃথিবীতে। আপনার প্রস্তাবটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মারা যাই আমি। কারণ বেঁচে থাকলে ওই শহরে আপনার থেকে লুকিয়ে থাকতে পারতাম না। চাকরির খোঁজে বের হতেই হতো আমায়। তবুও ওই সময় আমার জীবনে একটা মানুষ ছিল, তার জন্যই আজ আমার আরেকটা নতুন সকালের সূচনা হয়েছিল। আপনি কি মনে করেছিলেন টাকার জন্য সবাই সবকিছু করতে পারে? এটা আপনার ভুল ধারণা, সবাই এক নয়। আপনার এই অশালীন প্রস্তাবটা শুনে আমার ভীষণ রাগ হয়েছিল সেদিন। এটা যে কোনো মেয়ের জন্যই অসম্মানজনক। একটা মেয়ে সমাজে ভালোভাবে বাস করলেও তার থেকে কোনো না কোনো দিকে কথা শুনতেই হয়। নারীদের ভালোভাবে কোনো স্বাধীনতা নেই। কোনো মেয়ে পড়ালেখা শেষ করে বিয়ে করতে গেলেও দোষ। তার উপর যদি একটা মেয়ে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়, তাহলে তো কোনো কথাই নেই। একটা ছেলে মেয়েটাকে ব্যবহার করে চলে গিয়েছে, এখানেও ছেলেটাকে কোনো দোষ দিবে না। সব দোষ সেই মেয়েটারই হবে। আর আপনার প্রস্তাব অনুযায়ী কোনো মেয়ে যদিও বা এমন করে, তাহলে ওই মেয়েটা প্রতিনিয়ত কথা শুনবে মানুষের থেকে। এক একটা শব্দই এক একটা জঘন্য রূপ নেবে তখন। জানেন, পৃথিবীতে কিন্তু সব মেয়ে এক নয়। সব মেয়েকে এক পাল্লায় মাপবেন না। আপনি এমন প্রস্তাব আর কোনো মেয়েকেই যেন না দেন, সেই জন্যই এই চিঠি লেখা। আমার জীবনটা আপনি ওই এক মুহূর্তের মধ্যে ওলটপালট করে দিয়েছিলেন। যাই হোক, হয়তোবা চিঠিটা অগোছালো হয়েছে, তবুও মূল কথা যেটা সেটা বোঝাতে চেয়েছি আমি। আশা করি বুঝেছেন আপনি। ভালো থাকবেন।
আদ্রাফ চিঠিটা পড়ে স্তব্ধ। যাকেই এতদিন যাবৎ খুঁজে চলেছে তারই চিঠি। চিঠিটা পড়েই আরো একরাশ হতাশা এসে ঘিরে ধরল। সে তো মা জাতিকে ঘৃণা করে, তবে আর সব মেয়েকে তো যথেষ্ট সম্মান করে। মন ওকে খারাপ ভেবেছে। আদ্রাফ চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখলো, না, চিঠিতে কোনো ঠিকানা নেই। একবার যদি মনের সামনে দাঁড়াতে পারতো। কিছুই ভালো লাগছে না আদ্রাফের। চিঠিটা পড়ে সবকিছু আরো বিষাদময় লাগছে। মনের কথাটাই ঠিক, সব নারী এক নয়। সবাই যদি এক হতো তাহলে এই শহরে এত এত ভালো মা থাকতো না। অন্যায় করেছে সে। একজনের শাস্তি আর একজনকে কেন দিতে চেয়েছে সে? মেয়েটার জীবনটাই তছনছ করে দিল। কোথায় আছে মেয়েটা? এই জীবনে তো ওর আপনজন কেউ নেই। ওর সাথে এমন অন্যায় করতে আদ্রাফের বাদ মানলো না। ওর সাজানো গোছানো লাইফটাকে এমন না করলেও পারতো আদ্রাফ। মাথা ধরে বসে পড়লো আদ্রাফ। চিঠিটা পড়ার পর থেকেই অন্যায়রা সব এসে ঘিরে ধরেছে। চিঠিটা পড়ার পর থেকেই সব হতাশা এসে ঘিরে ধরলো, যা আদ্রাফ কল্পনাও করেনি। আজকে সারাদিনই বিষণ্ণতায় কাটবে। কি করবে ও? দেখতে দেখতে কেটে গেল বছর দুয়েক। দিন চলে যায় আপন গতিতে, শুধু রয়ে যায় কিছু তিক্ত স্মৃতি, যে স্মৃতিগুলো মানুষকে এক বিষাক্ত যন্ত্রণার মধ্যে ফেলে রাখে। এখন অফিস শেষেই সারা সময় রুমে একা একা বসে থাকে আদ্রাফ। জীবনটা ধীরে ধীরে কেমন যেন তিক্ত হয়ে উঠছে। আগের মতো এখন আর কিছুই ভালো লাগে না। আদ্রাফের বাবা আদ্রাফের রুমে ঢুকে ছেলের এই অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দিবেন। দিন দুয়েক পরে উনি পাত্রী দেখার জন্য জোর করতে লাগলেন আদ্রাফকে। আদ্রাফ নির্বিকার থাকে, কিছু একটার চিন্তায় থাকে সব সময়। বাবাকে উত্তর দেয়, বিয়ের কথা বলো না বাবা, আমার ইচ্ছে নেই। এভাবে একা কতদিন থাকবি? বয়স তো হলো। এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নই আমি বাবা। সেই 2 বছর ধরে বলে আসছি তুই প্রস্তুত নেই। তোর প্রস্তুতিটা হবে কখন? বাবা, এসব শুনতে আমার ভালো লাগছে না। বিয়ে কর, নতুন বউকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবি, ভালোই লাগবে। বাবা প্লিজ, আমি ঘুমাবো। ছেলের রুম থেকে হতাশ মুখে বেরিয়ে গেল আদ্রাফের বাবা। আদ্রাফ রুম অন্ধকার করে বসে রইল। সন্ধ্যের পর একটু গিটার নিয়ে বসে। হয়তো গিটারের সুরে কেউ একজনকে খুঁজে চলে। একাকিত্বরা চারদিক থেকে এসে চেপে ধরে আদ্রাফকে। জীবনটা তিক্ত হয়ে উঠেছে দিন দিন। অফিস বাড়ি এসবে বিরক্তি এসে গেছে, আর ভালো লাগে না। সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও যেন চলে যেতে ইচ্ছে করে। কোনো একটা অপরাধবোধ জেগে ওঠে। এ অপরাধবোধ কিসের? নিজেকে প্রশ্ন করতেই মনের মুখ ভেসে ওঠে চোখের সামনে। একটা নিষ্পাপ এতিম মেয়ে, নিজের আপন জায়গা হারা আদ্রাফের জন্য কত সুন্দর হাসি খুশি ছিল মেয়েটা। ওর জীবন এক মুহূর্তের মধ্যে উলট পালট করে দিয়েছিল আদ্রাফ। ভেতরটা দগ্ধ হচ্ছে পুরানো যন্ত্রণায়। তার উত্তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে। নিজের ভুলের জন্যই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। সময় ঠিক সময় তার প্রতিশোধ নিয়ে নেয়, যেমন এখন নিজে নিজেই পড়তে হচ্ছে। আজকাল ঘুমের ঘরে মনের মুখচ্ছবি ভেসে ওঠে। মেয়েটা কোথায় আছে কে জানে। কি নিষ্পাপ পবিত্র মুখ ছিল মেয়েটার, কত চঞ্চল মিষ্টি ছিল। অথচ মেয়েটার সবকিছু উলটপালট করে দিয়েছে এই আদ্রাফ। ভাবতেই নিজেকে কেমন যেন স্বার্থপর মনে হচ্ছে। মনের সাথে একবার দেখা করা দরকার। হয়তো এখন আর একা নেই, ওর জীবনে অন্য কেউ এসে গেছে। অন্য কেউ এসে গেছে, এটা ভাবতেই বুকটা মুচড়ে উঠল আদ্রাফের। যদি এটা সত্যি হয় তাহলে আদ্রাফ কিভাবে থাকবে ওকে ছাড়া? তবু এটাই হয়তো আদ্রাফের শাস্তি হবে। মনের জীবন এখানে ভালোই চলছিল। 1 বছর আগেই ও পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব নিয়েছিল। ওইটা দিয়েই এখন ওর পড়াশোনা চালিয়ে নেয়। অবশ্য আঙ্কেল আন্টিদের অনেক আপত্তি এটা নিয়ে। ওনারা বলেছেন মিমের মতো করেই আমার সব দেখবে। এমনিতেও অনেক করেছেন এনারা আমার জন্য। অনেক করে বোঝানোর পর রাজি হয়েছেন। এমনি একসাথেই থাকি। আজকে ক্লাসে প্ল্যান হয়েছিল, ট্যুরের প্ল্যান হচ্ছে চট্টগ্রামের মহামায়া লেক। মিরসরাই উপজেলায় অবস্থিত এটা। রাঙামাটি কাপ্তাই লেকের পরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম লেক এটা। আঙ্কেল আন্টিদের বলার পর প্রথমে রাজি হয়নি, পরে বলেছেন সম্পূর্ণ যেন কলেজের আওতায় থাকি, এদিক ওদিক যেন বেশি না যাই। সামনে 20 তারিখ আমাদের ট্যুর। ওহ হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছি, এখন আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড। দিমানের সাথে ওই দিনের পর থেকে ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে। সব রেডি, এখন শুধু যাওয়ার পালা।
মিম বলে উঠল, শেষ পর্যন্ত তাহলে যাচ্ছি আমরা? থাই গ্লাসের কাজ গলে সূর্যের রোদের আলো আদ্রাফের বিছানায় এসে ঘাপটি মেরে বসেছে। লেপের ভেতর থেকে মাথা বের করে চোখ বন্ধ করেই আড়ামোড়া ভাঙে আদ্রাফ। আস্তে আস্তে চোখ খুলেই জানালার দিকে তাকিয়ে একটা হাই তোলে। কাল রাতে এসে শুয়ে পড়েছিল। অনেক মাস পর শুভ্র আর বাকি বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছিল, সেই সুবাদে ওখানে যাওয়া। জানালার পর্দাও দিতে মনে ছিল না, যার দরুন ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পেরেছে। অবশ্য এমন মিষ্টি রোদ আদ্রাফের খারাপ লাগছে না, বরং অলস্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। শীতের দিনে নরম বিছানার সঙ্গে এমন মিষ্টি রোদ, কারি বা উঠতে ইচ্ছে করবে এমন আরামের ঘুম ছেড়ে। তবে এখন অলস্যটাকে প্রাধান্য দিলে চলবে না, সুব্রতের সাথে দেখা করতে হবে। তারপর অফিসে, অবশ্য অফিসে না গেলেও চলবে, কিন্তু সুব্রতের সাথে দেখা করতেই হবে। ওদের নাকি জরুরি কথা আছে। তাই অলস্যটাকে ত্যাগ করে আদ্রাফ উঠে পড়ল বিছানা ছেড়ে। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আদ্রাফ। হাত ঘড়িতে সময় দেখে নেয় অলরেডি 10 মিনিট লেট, যেতে এখনো আরো 20 মিনিটের মতো লাগবে। এর মাঝেই ট্রাফিক জ্যামে আটকে গেল। ট্রাফিক জ্যামে আশপাশটা দেখছিল আদ্রাফ। হুট করেই ফুটপাতের চোখ পড়ল। মেয়েটা আগে আগে হাঁটছে আর ছেলেটা মেয়েটার পরেই দৌড়াচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো কিছু নিয়ে রাগ করেছে এই ছেলেটার সাথে। মেয়েটা বোধহয় অনেক রাগী। এসব দেখতে দেখতেই আনমনে হেসে উঠল আদ্রাফ। আদ্রাফ রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেল ওর প্রায় বন্ধুরা হাজির। ও একটা চেয়ার টেনে বসে পড়ল। শুভ্র ওকে দেখে বলল, মন খারাপ নাকি তোর? না, আমি ঠিক আছে। বল তোরা, কি এত জরুরি কথা? এটা শুনেই শুভ্র আবারও বলে উঠল, দোস্ত, অনেকদিন থেকে কোথাও ট্যুরে ট্যুরে যাওয়া হয়নি। চল একটা ট্যুর দেওয়া যাক, তোর মাইন্ডও ফ্রেশ হবে। আদ্রাফ চেয়ারে বেঁকিয়ে বসেছিল। এই কথা শুনে সোজা হয়ে বসলো। ওর নিজেরও ইচ্ছে হলো ওদের সঙ্গ দেওয়ার, অন্তত মাইন্ডটা ফ্রেশ হবে আর মনের ভূতও মাথা থেকে নামবে। কিছু সময়ের জন্য হলেও আদ্রাফও ওদের সম্মতি দিয়ে বলল, তা ঠিক বলেছিস। বল, ট্যুরের প্ল্যান কোন জায়গায়? অনেক জায়গায় তো ঘুরলাম, এবার না হয় চট্টগ্রাম কোথাও ট্যুর দিই। আহান উৎসুক হয়ে বলে উঠল, হ্যাঁ, তা ঠিক বলেছিস। এবার চট্টগ্রাম হয়ে যাক ট্যুর। শুভ্র বলে উঠল। তা চট্টগ্রামের কোন পিকনিক স্পটে ঘোরার প্ল্যান করছিস? আদ্রাফ সম্মতি জানিয়ে বলে উঠল। চট্টগ্রামের মহামায়া লেকেই যাই এবার। শুভ্র বলে উঠল। সবাই সম্মতি জানালো। তাহলে 19 তারিখে রাতেই আমরা গাড়ি উঠছি। 20 তারিখ ওখানে মহামায়া লেকে পারফেক্ট টাইমে পৌঁছে যাব। শুভ্র বলল। সবাই সম্মতি জানিয়ে আড্ডা শুরু করে দিল। মূলত এই ট্যুরটা আদ্রাফের জন্যই করেছিল শুভ্র, যাতে করে আদ্রাফের মন মানসিকতা একটু ফ্রেশ হয়। 19 তারিখ যথাসময়ে আদ্রাফ, শুভ্র আর বাকিরা সবাই স্টেশনে পৌঁছালো। সকালেই পৌঁছে গেল ওরা সবাই চট্টগ্রামে। তারা সবাই গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে হোটেলে গেল একটু ফ্রেশ হওয়ার জন্য। মূলত হোটেল অনলাইনে আগে থেকে বুক করা রেখেছিল শুভ্র। সবাই এক এক করে হোটেলের স্ব রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপরে এক এক করে সঠিক টাইম বের হয়ে এলো মহামায়া লেকের উদ্দেশ্যে। অন্যদিকে মুন আর মিম দুজনেই অনেক এক্সাইটেড, কারণ অবশেষে অনেকদিন পর তাদের স্বাদের দিনটা আসলো। মিম তো সেই খুশি। বাসা থেকে বের হওয়ার সময় আঙ্কেল আর আন্টি বারবার করে বলে দিয়েছে যেন আমরা কোনো আজে বাজে কোনো জিনিস না খাই, আর ওই এরিয়া থেকে যেন বের না হই, কলেজের আওতায় যেন থাকি সব সময়। আর আমরাও হ্যাঁ বোধক মাথা নেড়ে সব বুঝে নিলাম আর বেরিয়ে গেলাম, কারণ কলেজে বলে দিয়েছিল যেন দেরি না করি। অবশেষে মহামায়া লেকের উদ্দেশ্যে কলেজের গাড়ি ছেড়ে দিল। কি এক অনুভূতি! ওয়াও! আর অন্যদিকে আদ্রাফরাও প্রায় কাছাকাছি চলে এলো মহামায়া লেকের। মহামায়া লেক একটি প্রাকৃতিক লেক। বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে রয়েছে পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। মুহুরী নদী ফেনী জেলা এবং নোয়াখালী জেলা থেকে এটিকে আলাদা করেছে। এটিকে চট্টগ্রামের প্রবেশদ্বারও বলা যায়। কিছুক্ষণই হলো আদ্রাফরা এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে গেট থেকে ইকো পার্কের টিকিট কেটে ঢুকে পড়লো ওরা সবাই। ইকো পার্ক থেকে সরু পাহাড়ি রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটতেই
সেই কাঙ্ক্ষিত জায়গা মহামায়া লেকে পৌঁছালো ওরা সবাই। আমাদের গাড়ি মাত্রই এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত জায়গায়। অবশ্য গাড়ি পুরোপুরি মহামায়া লেকে যায় না, একটা পার্ক থেকে 10 মিনিট হাঁটতেই মহামায়া লেকে পৌঁছানো যায়। আমরা গাড়ি থেকে নামতেই ইকো পার্কে ঢুকলাম। ইকো পার্কে ঢুকতেই চারপাশে সবুজ নিপবনে নিজেকে আবিষ্কার করে এক স্বর্গীয় মতন অনুভূতি অনুভব করলাম। আশেপাশে মাঝারি উচ্চতার পাহাড়, মাঝখান দিয়ে চলে গিয়েছে মহামায়া লেকে যাবার রাস্তাটি। আমরাও সেই রাস্তা অনুযায়ী চলতে লাগলাম। রাস্তা ধরে 10 মিনিট হাঁটতেই মহামায়া লেকে পৌঁছে গেলাম। মহামায়া লেক এক অপূর্ব সুন্দর জায়গা, যেটি নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য কোনোদিনও বোঝা সম্ভব না। যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতের রং তুলিতে আঁকা কোনো ছবি। এতটাই সুন্দর চারিদিকে, হালকা সবুজাভ স্বচ্ছ পানি, পানির ওপর চারিদিকের সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি। অসাধারণ প্রতিটা দৃশ্য, বর্ণনাতীত সেই অনুভূতি। লেকের পাড়ে নির্মল বাতাস আমার শরীর ও মনকে মুহূর্তের মধ্যেই সতেজ করে তুলল। মহামায়া লেকের আরেকটা মূল আকর্ষণ হলো কায়াকিং। পাহাড়ে ঘেরা লেকে কায়াকিং করার মজাটা একদম মিস করা যাবে না। কায়াকিং করার সময় লেকের ঠিক মাঝে গিয়ে চোখ বন্ধ করে 2 হাত পাখির মতো মেলে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে যেন সময়টা থেমে যাবে, মস্তিষ্ক হয়ে যাবে ভারশূন্য। প্রকৃতির ভয়ানক স্নিগ্ধতা যেন গ্রাস করেছে। প্রকৃতি যে কতটা রহস্যময় সেটার কিছুটা হলেও হয়তো উপলব্ধি করতে পেরেছি। সেই সময় আদ্রাফরা কায়াকিং করে নেমেছে মাত্র। হঠাৎ মনে হলো ওই দূরের ভোরটাতে পাখির মতো ডানা মেলে মুনের মতো কেউ একজন বসে আছে। অবশ্য পুরোটা চেহারাই অস্পষ্ট। আদ্রাফ নিজেই নিজের মাথায় বাড়ি দিল। মস্তিষ্কের সাথে সাথে চোখগুলো হয়তো গিয়েছে মুনের কথা ভাবতে ভাবতে, যাকে তার মুনের মতো মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতে আদ্রাফরা ঝর্ণার পথ ধরে হাঁটা ধরল। কায়াকিং শেষ করে এখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা অনুসারে হাঁটতে লাগলাম আমি, মিম আর দিমান। আর পেছনে আরো কিছু একই ক্লাসের শিক্ষার্থীও আসছে। আমরা হাঁটতে হাঁটতে ঝর্ণার ধারে চলে আসলাম। পাশেই একটা ছোটখাটো কুপড়ি টাইপ দোকান আছে। মুন, মিম আর দিমানরা বাদাম ছিলতে ছিলতে খেলতে খেতেই গল্প করছিল। কথা বলার মাঝখানেই মিমের কাশি উঠে যাওয়ার কারণে মুন মিমের কাছে দিমানকে রেখেই ওই দোকান থেকে পানি আনতে গেল। পানির বোতল নিয়ে আসার সময় কেউ একজনের সাথে ধাক্কা খেয়ে কোনো মতে নিজেকে সামলে দুঃখিত বলে তাড়াহুড়ো করে মিমের কাছে এসে পানি খাওয়ানোর পরই একটু সুস্থ বোধ করলো মিম। আর এদিকে আদ্রাফ যেন স্তব্ধ। এটা কি ওর ভ্রম নাকি সত্যিই মন ছিল এটা? কিন্তু ভ্রম কিভাবে হবে? এটা স্পষ্ট মনেরই কণ্ঠ ছিল। এত মাস ধরে যাকে খুঁজে চলেছে সে আজ এখানে ওরই চোখের সামনে দিয়ে গেল। আদ্রাফ যেন বাকহারা, কি করবে ও ভেবে পাচ্ছে না। এটা কি সত্যি মন? আদ্রাফ দ্রুত পেছন ফিরতেই দেখলো কেউ নেই এখানে। কিন্তু ও দেখেছে, মনকে স্পষ্ট দেখেছে। আদ্রাফ যেন একটা ঘোরের মাঝে আছে। ও আসছিল পানির বোতলের জন্য দোকানে। যে কাজের জন্য আসছিল ওইটা না নিয়েই ও আবার বন্ধু মহলে ফেরত গেল। আদ্রাফকে এত তাড়াতাড়ি আর খালি হাতে ফিরে আসতে দেখেই শুভ্র বলে উঠল, কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আর পানির বোতলই বা কই? আমি তো নিজেই গিয়ে আনতে চেয়েছিলাম, তুই তো আমাকে যেতে না দিয়ে নিজে গেলি। এখন খালি হাতে কেন? আদ্রাফ কাপা কাপা কণ্ঠে বলে উঠল, মনকে দেখেছে। কি? কোন মুন? ও মুন, তুই সত্যি বলছিস? আরে দূর, এটাও হয়তো তোর ভ্রমই হবে। এই 2 বছরে তুই প্রতি জায়গায় মনকে দেখিস, কিন্তু সামনাসামনি এটা অন্য কেউ। এবারই এমন কিছু দেখেছিস? আদ্রাফ, এই সব কিছু তোর ভ্রম। আমি বিশ্বাস করতে পারছি না মন এই জায়গায় আছে। শুভ্রর এবার আদ্রাফকে সিরিয়াস ভাবে নিল। তাই শুভ্র আদ্রাফকে বলল, কোন জায়গায় দেখেছিস? চল। আদ্রাফকে দোকানের সামনে যেই জায়গায় মন ধাক্কা খেয়ে পড়ে যেতে চেয়েছিল সেই জায়গায় নিয়ে আসলো। নিয়ে এসেই শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। আদ্রাফ দোকানে আসতেই মেয়ে একটা তাড়াহুড়ো করে বের হতে গিয়েই হাতের পানির বোতলটা নিচে পড়ে গিয়েছিল। এরপর আদ্রাফকে দুঃখিত বলে খেয়াল না করেই চলে গিয়েছিল। আদ্রাফ প্রথমে ভ্রম মনে করে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর যখন পিছনে ফিরল তখন নাকি আর দেখেনি মেয়েটাকে। শুভ্র আদ্রাফের মুখ থেকে এসব শুনেও বিশ্বাস করতে পারল না, কারণ গত 2 বছর ধরেই আদ্রাফ মনের মতো মেয়ে দেখেই চলেছে, কিন্তু একবারও সত্যি হয়নি এটা। শুভ্রর মাঝে মাঝে অনেক আফসোস হয় যে তার
এই ভাইয়ের মতো বন্ধুটা মানসিকভাবে কতটা বিপর্যস্ত কিভাবে হলো? পুরো বিজনেসের সবাই আদ্রাফকে প্রচুর সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু তারা তো শুধু বাইরের আদ্রাফকে দেখেছে, ভেতরের আদ্রাফকে তো কেউ দেখে না। বাইরে যতটাই শক্ত গম্ভীর থাকুক না কেন, এই মানুষটা ভেতরে অনেক নরম মনের। এই 2টা বছর তো মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে আদ্রাফ, কিন্তু বাইরে একদম শক্ত থাকে, শুধু শুভ্রর সামনেই ভেঙে পড়ে। শুভ্রর অনেক খারাপ লাগে। যদি এই ভাই সমান মানুষটার জন্য কিছু করতে পারতো, যদি পারতো মনকে আদ্রাফের সামনে এনে ওর ভুলগুলো ভাঙিয়ে দিতে। তাই এবারও শুভ্র এটা আদ্রাফের ভ্রম বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আদরে কেউ একজনকে দেখে তার চোখ আটকে গেল। তাহলে কি আদ্রাফ সত্যি বলেছিল এবার? এটা সত্যিই মন? তার মানে মন কি আদ্রাফ থেকে লুকিয়ে চট্টগ্রামে চলে এসেছিল? এখন এসব ভাববার সময় নয়। শুভ্র দ্রুতই ওইদিকে হাঁটা লাগালো। আদ্রাফের মনে হলো প্রতিবারের ন্যায় এবারও শুভ্র আদ্রাফের এই কথাটাকে ভ্রম মনে করে গ্রাহ্য না করে হাঁটা লাগালো। তাই আদ্রাফ ও শুভ্রকে পেছন দিকে ফেলে উল্টো পথ ধরে বন্ধু মহলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। শুভ্র সামনে গিয়ে দেখতে পেল মন আর একটা মেয়ে আর ছেলে। ওর এখানে বিশ্বাস হচ্ছে না, ও আদ্রাফের মনকে দেখছে। মনকে সত্যিকারে এখন দেখলে আদ্রাফের কি রিয়াক্ট হবে? শুভ্রর এই প্রথম মনে হলো ও আদ্রাফের জন্য কিছু একটা করতে পারবে। শুভ্র ওদের সামনে গিয়েই বলল, হাই, আমি শুভ্র। আপনি কি মুন? মন পেছন ফিরে শুভ্রকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। 2 বছর আগে শুভ্রকে সে দেখেছিল। যদি এখন নাম না বলতো তাহলে চিনতো না কোনো দিনও। মন কোনো মতে বলে উঠল, আপনি? হ্যাঁ, আমি। চিনতে পেরেছো তাহলে? আসলে এখানে আমি তোমাকে দেখিনি। আদ্রাফি তোমাকে বোতল আনার সময় দেখেছিল। ও গিয়ে আমাকে বলেছিল, কিন্তু আমি ভ্রম বলেই উড়িয়ে দিয়েছিলাম। কারণ কি জানো, এই 2 বছর আদ্রাফ প্রতি জায়গাতেই নাকি তোমার মতো কাউকে দেখেছে। ও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। মন আদ্রাফ এখানে শুনে স্তব্ধ। মানুষটাকেও এখনো ভুলতে পারেনি। কতদিন পর এই নাম কেউ বলল। কেমন আছে মানুষটা? হয়তো বিয়ে করে পরিবার নিয়েই আসছে এখানে, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে মানে? আর ভ্রমই বা কেন হবে? মনের মনে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। এইসব প্রশ্নের উত্তর এখন সামনে থাকা ব্যক্তি শুভ্রই দিতে পারবে।